যে সিনেমা দেখার যে কালচারটা ওইটা আসলে হওয়াটা অনেক জরুরি, ওই কালচারটা গড়ে ওঠা অনেক জরুরি। তো এই জন্য আমাদের দর্শকের এখন অনেক রিকোয়ারমেন্ট আছে। সিনেমা হলটা ভালো হইতে হবে, সাউন্ড সিস্টেমটা ভালো হইতে হবে, পরিষ্কার হইতে হবে। হ্যাঁ, সামনে একটু লঞ্চের মতো থাকবে যেখানে আমি আসলে খাবার খাবো, পুরো খাবো, এরকম কয়েকটা আছে যেখানে দর্শক যান এবং আরো সামনে আসবে আমি আশাবাদী। আর মুভির আমার ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে যে যেটা ভাবনা থাকে, আমাদের এখানে একটা মুভির স্ক্রিপ্ট বলার পরে সময় দিতে চায়, সে মনে হয় কালকেই শুটিং এ আসবে, এরকম এটা হলে আমার পক্ষে করা সম্ভব। আমাকে যথেষ্ট সময় দিতে হবে, আমার যেটা প্রপার রেগুলেশন সম্মানী সেটা দিতে হবে, এবং ওভারঅল যে টিম যারা কাজটা করবেন তাদের একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে এবং তাদেরও স্ব অবস্থান থেকে যোগ্য হইতে হবে। তো এই সবগুলোর কম্বিনেশন একটু না, আমি কখনোই সুযোগ পেলাম করে ফেললাম এরকম কিছু করবো। আগে আমার নিজের মনোভূত হইতে হবে, দেন তোমাদের মনোভূত ওটা হবে আসলে। মানে কেউ আমাকে অনেক অফার আসছে সিনেমা বা মুভি, সেটাই বল আমি একটাও করি নাই বা করতে পারিনি, বা আমার মনটা মানে আমি করি নাই, এটা আমি অনেক বড় সেটা বলতেছি না, কিন্তু আমার একটা জায়গায় যে মন টানে নাই, মনে হচ্ছে যে এখানে অর্থ নাই, আবার মনে হচ্ছে যে এখানে আসলে সময় নাই, আবার এখানে সময় মনে হচ্ছে যে তাদের ট্রান্সপারেন্সি নাই, আবার মনে হচ্ছে এখানে গল্প নাই, আবার মনে হচ্ছে এখানে ওয়ার্ডিস্ট নাই, আবার মনে হচ্ছে এখানে ডিরেক্টর, প্রপার ডিরেক্টর। তো এগুলোর কম্বিনেশনটা হওয়া অনেক জরুরি, এবং বছরে অনেক বেশি ভালো সিনেমা হওয়াটাও জরুরি, যেটা আমাকে ইন্সপায়ার করবে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের মুভি ইন্ডাস্ট্রি বা মুভির জায়গাটা আমি যেভাবে দেখার চেষ্টা করি, সেই জায়গাটা আসলে আমি আশাবাদী হয়তো 2-3 বছরের মধ্যে ওরকম একটা জায়গায় যাবে, এবং সিনেমা হলগুলো ঠিকঠাক মতো চালু হয়ে গেলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাকে শুধু আমি না, এখানে মহিনী সবাই সিনেমা হল, এবং আমরা সবাই আসলে সিনেমাটাই তো দেখতে চাই। আমরা সিনেমা, আমি যে নাটক তো দেখতেছি, কিন্তু এটা আমরা দেখতে চাই না, কারণ নাটক একটা স্বল্প বাজেটের স্বল্প জায়গা থেকে বানানো হয়, সেখানে এক্সপেকটেশন আমরা অনেক হাই রাখতে পারি না। মুভি যখন মানে একটা সিনেমার বিষয় আসে, তখন আমরা কিন্তু আমি যেমন কি চাই, আমি কিন্তু চাই বছরে সময় যদি আমি সার্ভাইভ করতে চাই, বছরে হয়তো 4-5টা মুভি করবো, 2 মাস 3 মাস পরে সবাই আবেগ পেয়ে যাবে নতুন সিনেমা রিলিজ হয়েছে ওটা দেখতে, তো আমি ফ্যামিলিকেও সময় দিতে পারবো, কাজটাকেও সময় দিতে পারবো, অর্থ নিয়ে আমার কোনো ঝামেলা থাকবে না, আমার পার্সোনাল লাইফ গুলো কিছুটা থাকবে, ঘুরতেও যেতে পারবো। এই প্রতিদিন নাটকের পাড়ায় যে কাজ করা, আমার বাসায় আসা, 2 দিন সময় 3 দিন সময় একটা নাটক করা, চরিত্র আবার অন্য একটা চরিত্র করতে তারপরের দিনই চলে যাওয়া, এটা আমাদের জন্য খুব টাফ যায়। তো এটাও যারা করছে তাদেরকে যে খুব বেশি কি বলে যে মানে মানে তারা ডাউট ফিল করবে এরকম না, সবাই সম্মানিত জায়গায় অবস্থান করছে, তো ইটস গুড। বাট ওই যে সিনেমা আমি মনে হয় তুমি আমার উত্তরটা পেয়ে গেছো, রাইট? জি পাইছো? তুমি এইদিকে দিয়ে তাকাচ্ছিলে, আমাদের কি যে ভুল করে প্রশ্নটা করছে এত কথা বলতে। আচ্ছা, এরপরে কারো প্রশ্ন আছে? অভিযোগ বলো। সালাম আলাইকুম। অভিযোগ কার আছে? দাও, ওর দাও। ক্যামেরাটা মনে অফ করে দাও, ক্যামেরাটা মনে অফ করে দাও। অভিযোগ। আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে দেখে আপনি আমাদেরকে ভালোবাসেন, এটা না দেখে এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অভিযোগটা হচ্ছে আমরা দুইজন, আপনি আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাকে ভালোবাসি, তাহলে আপনি আমাদের স্বপ্নে আসলে আমরা কেন আপনার স্বপ্নে যাই না? লাস্ট প্রশ্নটা বলো।
যদি আমরা সবাই সবাইকে ভালোবাসি, মানে শিষ্য গুরুকে ভালোবাসে, গুরু শিষ্যকে ভালোবাসে, তাহলে শিষ্য স্বপ্নে গুরু আসলে গুরু স্বপ্নে শিষ্যরা যায় না কেন? মানে আমার স্বপ্নে তোমার কে বলছিস? আমার স্বপ্ন সম্পর্কে তুমি কি বলে That's the wrong বিষয়টা হচ্ছে number. আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, করে আওয়াজ দেন, কি রে গুড নাইট, মানে কখনো তো দেখলাম না আমাদেরকে নিয়ে স্ট্যাটাস দিলেন। এইটা কাদেরকে নিয়ে? এটা তো আওয়াজ দিতে বললেন, কিন্তু হচ্ছে কি যে আপনার স্বপ্নের বা আপনার কোনো কিছুই তো ই করলেন না। মানে আমি তোমার একটা কথা বলি, একটা মানুষের সর্বস্ব কিন্তু ফেসবুক ঘিরে না। মানে আমার জীবনটা ফেসবুক সর্বস্ব জীবন না। হ্যাঁ। দুই নম্বর হচ্ছে, ধরো যে তুমি যে প্রশ্ন অভিযোগটা করছো, যে এটা মারাত্মক একটা অভিযোগ, যে আমার স্বপ্ন তুমি দেখে ফেলছো, এই যোগ্যতা কিন্তু সবার হয়। আল্লাহ তাআলা তোমাকে একটা অন্যরকম যোগ্যতা বানাইছে। আমার স্বপ্ন কখনো অ্যাবস্ট্রাক্ট হয়, কখনো তোমাদের নিয়ে হয়, কখনো আমার বাবাকে নিয়ে হয়, কখনো কাজ নিয়ে হয়। তো যখন আমি ধরো যে সাপোজ তোমার এই কথাটাই ধরলাম, ওই রে আওয়াজ দিই, তো তুমি দেখবা যে তুমি যে আওয়াজ দিস, এটা আসলে কাকে ইন্ডিকেট করতেছে বলতো? আমাদের ধরো যে আমার ফেসবুক স্ট্যাটাসে থাকে মাঝে মাঝে বাবা, এটা কাকে ইন্ডিকেট করে? বাবাকে। তো ধরো যে আমি একটা কবিতা লিখছি, ধরো যে কবিতাটা কেমন, তুমি বসো, ধরো যে আচ্ছা ধরো যে আমি ফেসবুকে লিখছি যে কল্পনায় শুরু হলেও বাস্তবতায় শেষ, মানুষ তুমি ভূত হলে ভাগ্য ভালো, বাস্তবতা নতুন করে নতুন ভুবন সাজাও, অতীতটাকে ভুলে গিয়ে সামনের দিকে আনো। অতীত তো বাস্তবতা, 1 মিনিট নীরবতা, মৃত্যু জীবন শেষ। এবার ভেবে, কল্পনায় তৈরি করে বাস্তবতায় কাছাকাছি, বাস্তব তবে সবই ছিল, তবুও দিচ্ছ আমায় আরি। ধরো যে আমি লেখার পরে নিলে, তবে এটা পরে তোমার কি মনে হয়? যে কল্পনাতে শুরু করে বাস্তবতায় শেষ, মানুষ তুমি ভূত হলে ভাগ্য ভালো হয়ে, এটা করে তোমার কি মনে হইতে পারে? এবং লাস্টের যেটা লাইন, যে দুইটা, এটা হচ্ছে কল্পনাতে শুরু হলেও বাস্তবতায় শেষ, বাস্তব তবে সবই ছিল, তবু দৃশ্য মায়াবী। ব্যাপারগুলো হচ্ছে এটা থেকে ধরো যে একটা প্রেমের কবিতা লেখা, ধরো যে এটা কবিতাটা অনেকটা ওয়ান কাইন্ড অফ পরক্রিয়া, এটাকে ইন্ডিকেশন দেয় যে আমি একজনকে ভালোবাসি, যার ভালোবাসাটা কল্পনায় শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা এটা সম্ভব না। বাস্তবতায় কিন্তু তুমি যদি ভূত হইতা, মানে অদৃশ্য মানব হইতা, তাইলে আমি বাস্তা মনে করলাম, এটা তুমি ভাবতেই পারো। এটা ইন্ডিকেশন অফ পরক্রিয়া। তার মানে কি আপনার দেশে পরক্রিয়ায় লিপ্ত? তো why you are getting so personal? যে আমি যখন ফেসবুকে লিখতেছি, ওটা আমার পাবলিক মন লিখতেছে না, ওটা আমি আমার পার্সোনাল কথা লিখতেছি। আমি একটা গল্প লিখলাম। একদিন সকালে একটি লোক হাঁটতে হাঁটতে ম্যানহোলের ঢাকনা না দেখেই ভিতরে পড়ে গেলেন। এটা আমি, এটা আমার গল্প, এটা আমার কবিতা। কবিতা যে সবসময় আমার পার্সোনাল জীবন থেকে নেওয়া কবিতা আমি লিখতেছি তা না। আজকে তোমার সাথে আমার পরিচয় হয়েছে, যে বলতো যে আমার মা অনেক কষ্ট আছে, আমি মাকে নিয়ে লিখলাম, যেটার মধ্যে রিফ্লেক্ট করতেছে তোমার জীবন। ঠিক আছে, তুমি দেখলে বুঝতে পারবা যে উনি কিন্তু আমার গল্পটা যদি আনতে দিচ্ছে, আজকে মাকে নিয়ে লিখছে, তার মানে কি আমার জীবনটা নিয়ে উনি লিখছে। তো এটাই বললাম যে আমার একটা স্ট্যাটাসে ছিল এরকম, সকল ভাবনাই কিন্তু আমি কেন্দ্রিক না, আমার সকল ভাবনার লেখাটা কিন্তু আমি কেন্দ্রিক না। তো আমার তো জীবনে যখন আমি
ভাবি কোনো গল্প, সেখানে অনেকগুলো চরিত্র আছে। আমি যখন কবিতা লিখি তখন ওই কবিতার মধ্যেও অনেকগুলো চরিত্র আছে। একজন হাসান আছে, একজন রত্না আছে। তো এই দুই চরিত্র দুজনকে পছন্দ করে, তো আমি পছন্দের কবিতা লিখে দিলাম। এই জন্য ভাবছিলাম কোথাও ভয় পেয়ে গেছিল, কিসের অভিযোগ, এই কিসের অভিযোগ দোলাই বলতে স্বপ্ন, আমার স্বপ্নের ভেতরে তুমি দেখে বলছো, তোমাদেরকে আমি দেখি মাছটা তো এটা আড়ালে বলতাম। শোনো, আমার হচ্ছে বিশাল বড় একটা বউ মাছ, বুঝছো? তো এটা এই জন্য ঢেকে রাখছি, বুঝছো? বুঝতে পারছো? ভাই ভাই আপনাদের রেখে রে ভাই ভাই আমরা ঘোরেন ভাই তাদের সেবারি কই দাঙ্গাই পাবনা। আর কারো প্রশ্ন আছে? বলো। আচ্ছা, এই যে এখানে একটা আপু প্রশ্ন করতে চাইছিল, ভুলে গেছো নাকি? অনেক অনেক উত্তরগুলো এত দীর্ঘ হচ্ছে। কেক গলে যাচ্ছে না? হ্যাঁ, ও আমি এত কিউট কেন? কারণ আমার বাবা মা দুজনে কিউট ছিল। আচ্ছা, এখন কি করতে পারি বলো? আমাদের নাম্বার দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, খুব চিনচিন ডান্স করবে? আমরাও করতে চাই। আচ্ছা আচ্ছা, আমরা একদম শেষে করবো, অনুষ্ঠানের শেষে করবো। যাও, ওকে। আচ্ছা, যেমন খুশি তেমন সাদর করা, এটা কে সাথে কে সাথে কি? কি সাথে তুমি? মই হীরা দেখা যায় না। হীরা হচ্ছে একজন তৃতীয় জন। আমরা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক করছিলাম, যেখানে আমরা মুক্তিযোদ্ধায় সবসময় পুরুষ এবং নারীর যে ডেডিকেশন বা তাদের যে ত্যাগ, সেটা আমরা জানতাম। এই গল্পটাতে দেখানো হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় ভালো মানুষ, খারাপ মানুষ, মানে মানুষ যারা ছিলেন, সেটা পুরুষ হোক নারী হোক, ভালো হোক খারাপ হোক, যে যে প্রফেশনে ছিলেন বা যে যে কাজটাই করতেন, সেটা আসলে মুখ্য বিষয় ছিল না। বিষয়টা ছিল যে এই তৃতীয় জন, যে তৃতীয় যে থার্ড পার্সন যে মানুষটা, সেও তার জায়গা থেকে মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশন ছিল তার। তো আমরা এই তৃতীয় জন যারা আছেন আমাদের সমাজে, তাদেরকে আমরা আসলে সম্মান দেওয়ার চেষ্টা করি। তৃতীয় জনের মধ্যেই লাগতে চাই, একদম বোঝাই যাচ্ছে না যে তুমি কি আসলে সত্যি কি তুমি এরকম। সত্যি এরকম হলেও আমরা এদেরকে সম্মানই করবো বা এদেরকে আমরা কাছে টেনে নেব। আমরা যেমন আমি ওই যে যখন হয় কি তোমরা মানে কাউকে দেখে হয়তো কারণে আতঙ্কিত ফিল করো, তখন সেও না আতঙ্কিত ফিল করো। যারা
মানে হয় না যে প্রত্যেকটা মানুষই কিন্তু তাকে মানুষ তো তুমি তাকে দেখে যদি দৌড়ে পালাও সেও তোমাকে দেখে মনে হবে যে উনি আমাকে পছন্দ করছে। তা আমার মনে হয় যে এই ধরনের যারা আছেন তাদের সবাইকে গ্রহণ করে নেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ এবং তাদেরকে সম্মান দেওয়া অনেক বেশি জরুরি। হ্যাঁ, রাদার দেন তাদেরকে ঘৃণা করা বা একটু আচরণে থাকা এর দরকার নেই। আমি যেমন যখনই বনানীর দিকে থাকি তখন বনানীর সিগন্যালে এর সাথে আমার দেখা হয়, কথা হয় কথা বলি এবং আমার মনে আছে যে তৃতীয় জন নাটকের আগে এরকম বনানী কবরস্থানের গলিতে এরকম ক্লাস নামে ওর সাথে কথা বলি, কথা বলার কোনো নাম্বার আমার কাছে এখন আছে। পরে পরবর্তীতে যখন এই নাটকের টাইম হয় আমি তাকে ফোন দিই যে তোমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র কে ছিল, এখন বেঁচে আছে সবচেয়ে সিনিয়র, অনেক বয়স অনেক এরকম কারোর সাথে একটু কথা বলা যদি সেই সময় আসলে তারা কি এটা কি স্ট্রিম করতো কিনা, স্ট্রিম করতো কিনা বা এটি কেটে রাখতো কিনা, সেই সময় আসলে রূপ সচেতন ছিল না, তাদের একটা সাইকোলজিক্যাল বা একটা বিষয় ছিল। তো ওইটা দেখেই এই যে হীরার মুখে দাঁড়িয়ে ছিল হালকা কথা বলতে, হীরা তো অনেক বেশি ক্লিন ছিল না। যাই হোক সেই সময় আসলে এত রূপ সচেতনতা ছিল না। তো থ্যাংক ইউ, তুমি খুব ভালো সাজছো, দেখে বুঝেই যাচ্ছে না যে তুমি এমনি কি, আমি তুমি তো পুরো গেটা, তুমি এমনি কি পুরুষ না নারী কোনটা? পুরুষ। তোমার নাম? জাহিদ হাসান এবং একজন পুরুষ, তার জন্য একটা তালে। আমার যে এলাকা, ঠিক আছে, এলাকাতে আমাকে আপনার ভক্ত বলে আমাকে অনেক মানুষ ঠেপায় বা অনেক কিছু বলে, ঠিক আছে। তো এগুলো নিয়ে মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে, কিন্তু আমি যে আপনার ভক্ত হইতে পারছি এতে আমি অনেক খুশি পাই, ঠিক আছে, অনেক খুশি পাই, অনেক ভালোবাসি। আমার ভক্ত হিসেবে তোর খাবার কেন বিশ্বাস করে না তোর এরকম কিছু? কিছু মানুষ বলে যে আপনার কিছু শেখা কি তার জন্য তো পাগল হইতে হয়, এগুলো মানুষ বলে। হ্যাঁ, আমি অনেক ভালোবাসি বাইরে অভিনয় দেখে অনেক কিছু শিখি, আর আমার অনেক কিছু আমি না শিখতে পারছি আর মানুষের কাছ থেকে আমি নিজের কাছ থেকে শিখতে পারি। আচ্ছা ঠিক আছে, ওর মধ্যে কেউ বাবার পাগল হয়, কেউ মায়ের পাগল হয়, কেউ বোনের পাগল হয়, কেউ বউয়ের পাগল হয়, ঠিক আছে। তো সবাই আমরা কিন্তু একটা জায়গায় পাগল, ঠিক আছে, সবাই আমরা ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো না কারো জায়গায় ভক্ত। হ্যাঁ, তো কেউ আমার নিজের পাগল হয়, কেউ অদূর ভবিষ্যতে তুমি যখন তোমার জব সেক্টরে যাবে তোমার পাগল অনেক থাকবে, ঠিক আছে। তো এটা হয়তো তারা তোমাকে এমনি দুষ্টামি করবে, তুমি বোঝো তুমি আসলে বেশি সিরিয়াস, এটা তাদের প্রবলেম না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তোর সাথে জীবনও দেখা হবে না, ঠিক আছে, আমি তো রেন্ট করে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে, এই ছবিটা তুই রেডিও, তুমি তোমার যারা তোমাকে পিকচার করে তাদেরকে দেখাই দিও, ঠিক আছে। এবং তুই যা, এবং আমি বলি কি করবো আসলে তোর কামাবে যে তোর পাশে যে দাঁড়াই ছিল ওই সময় তোর এটা ছিল না, ফার্স্ট করা ছিল না, তাই না ভাই? হ্যাঁ শুনবো আজকে মাস্ক ছাড়া চলে তো ও ধর মাস্ক পুরো গান করছিস তো ওর আগে তুই দিবি দে তাই তো আগে কি করুন না আজকে মাস্ক ছাড়াই ঢোকা লাগাই ও আমি পারি না কত বড় মাস্ক পরে তুই অস্থির লাগতেছে। এই ভাই বসেন না, ভাই বসেন, এই ওই বড় ভাই ছাড়। ওই বড় ভাই বসেন, আপনি এইটা বসেন, ওই না ও মা শরীরটা ভালো না, তারপরে খেলতেছি তো খেলতেছি, ঘোরাই না, দম বন্ধ রাখতেছে, আর পারি না গো, আর পারি না। আমি থামা গেলে আর দম লাগতো না। তুই কি মানুষ? চোখ নাই তোমার?
শয়তান এই মেয়েটা আসছে মেয়েটা ওকে বিউটিফুল চমৎকার খুব ভালো হয়েছে আচ্ছা ওর মডুলেশন আছে কিন্তু আবেগ আছে আচ্ছা এখানে আবার তুমি কেমন খুশি তেমন চাই জন্য একটা ছোট্ট তোমার এই যে এটা দেখা গেল ঠিক আছে দেখা আমার এটা খুব বেশি ছোট ছোট জিনিস নেই আমার তো কথা নেই ওকে আচ্ছা আর কি আছে তন্ময় প্রশ্ন প্রশ্ন দাও ওকে মাইক দাও মাইক দাও মাইক কোথায় সামনে দেখা যায় না একটু পিছনে আসুন ভাই আপনি বসেন ভাই দেখা যায় ভাই বসেন না ভাই বসেন পিছনে মাল দেখতে পাওয়া যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই আমার একটা প্রশ্ন আছে আর আমি যে কথাগুলো আপনাকে জানাইতাম চাই মানে যার জন্য আমার অনেক আবেগ আজকে তুমি প্রকাশ করবো এবং সবাইকে একটু করাই দেওয়ার জন্য আমি কথাগুলি বলবো আমি আজকে 5 বছর ধরে আপনার অনেক বড় ফ্রেন্ড গত বছর আমি আসতে পারিনি অনেক ঝামেলার কারণে আমি প্রোগ্রামটা সিলেক্ট করিনি তো আমি সিলেট থেকে আসছি আমার হোমটাউন হবিগঞ্জ আর বিশেষ করে আমি নতুন একটা দোকান নিয়েছি দোকানের নামও দিয়েছি আর ব্যানারের মধ্যে আপনার ছবি আর গত কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখি যে ব্যাগের মধ্যে শপিং ব্যাগের মধ্যে আপনার ছবি আমি দোকানের নামটা ডকুমেন্ট দিছি আপনার ছবি দিয়া এবং আমার দোকানের সর্বোচ্চ যে ডিজাইনগুলো আছে আমি আপনার ছবি দিয়ে করা হয়েছে জাস্ট আমি কাল মাল কিনবো ঢাকায় আছি ভাই আমার আসছে কালকে তো সবাই আমাকে বলে যে তুই তো আমার নিশু ভক্ত সবাই তোর নিশু নিশু ডাকে নিশু ভাই কি জানেনি তো আমি আজকে বলবো যে নিশু ভাইকে আমি আমার অনুভূতিগুলো জানাই দিছি নিশু ভাই অবশ্যই আমার অনুভূতিগুলা এখন আমাকে নিয়ে সবার উদ্দেশ্যে একটা কথা বলবে যে আমার ভাই আমার কথাগুলো শুনছে এবং আমার কথাগুলো জানেন যে সবাই যে আমাকে নিশু নিশু বলে যে নিশু ভাই তো মনে জানে না আজকে আমি আপনার উদ্দেশ্যে একটাই প্রশ্ন করব যে আমাদের রবিগঞ্জ আপনার অনেক ভক্ত আছে বিশেষ করে আপনি যদি আগামী বছর 1 বছরের ভিতরে বলছেন 3 বার হ্যাঁ আমি চাইবো যে আমাদের হবিগঞ্জ একটা প্রোগ্রাম হোক সেটা যে করে হোক জন্মদিন হোক বা অন্য কোনো সিস্টেমে হোক যে আমি আপনার কাছে একটা আবেদন আপনি সবার মাধ্যমে কিছু বললেন ঠিক আছে তোমার দোকান কিসের কাপড়ের হবিগঞ্জের হবিগঞ্জ সিলেটে তাই না তো দেখা যাক আমরা সিলেটে কোনো যাওয়ার প্ল্যান করতে পারি ঠিক আছে আর তোমার যারা কাছের ভাইটাই আছে তাদেরকে সবাই বলে দিও যে ভাইয়ের কাছে আমার বার্তা পৌঁছায় ঠিক আছে ভাই বসেন আমি ভাইয়ের বুকের বাংলাদেশে আছি এটাই আমার জন্য অনেক চরিত্রের প্রয়োজনে বুকের বাপ আছে ছিল হচ্ছে মেয়েদের জন্য শোনো আমার পার্সোনালি রিয়েল লাইফে আমার বুকের বাপ পাশে আছে তোমার মনে করেন আরে দাঁড়াবে এটা হচ্ছে আছে হচ্ছে তোমাদের ভাবি বুঝছো তো এমন তোমার আমি বুকের ডান পাশে নেই
বুঝছো? ডান পাশে দেখো, ঠিক আছে? তুমি এরকম কামো শুরু করছো, কাঁপতেছে কেন? কোনো সমস্যা নাই, হবিগঞ্জে যায় তাই বুঝছো? এই তুমি গিরিতে পারছো না? হ্যাঁ, যাক। বাবা এদিকে মানে এইগুলো চলে এখানে না, এইখানে গ্রুপের মধ্যে তাদের দুজনের মধ্যে পরিচয় হয়েছে। এখন কি তোমার বিয়ে করে ফেলছো? তোমার বিয়ে করে ফেলছো? হ্যাঁ, অনুষ্ঠান ছিল। আচ্ছা, কবে? আজকে 9 তারিখ। বাহ, চমৎকার। এটা এদের এই বিষয় কি কাজী হয়ে গেছে? মানে আমি মাঝখানে কাজী আর এটা মিয়া বিবি রাজি, দুইজন মিলে বিয়ে করে ফেলছে। তো তোমরা ঝগড়াটা করে তুলে আমার বিচার দিও। ওই যে ঝগড়া করে, ঠিক আছে? ঝগড়া করলে আমার বিচার দিব। বলো প্রশ্ন। মিষ্টি কই? মানে এটা পিওর ইচ্ছা, একদম ছোটকাল থেকে। আমি আমার ওয়াইফকে বলি যে আমার যেটা ছোটকাল থেকে ইচ্ছা, আমার কোনো আর ইচ্ছা নেই, আমি একদম একটা হবো। হ্যাঁ, এর থেকে আমি ভিলেন অভিনয় করি বা অ্যাক্টিং করি, আমি অভিনয় করবো। আমাকে বলে না, করতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা এটা, মানে আমি এটা ছাড়া যখন বাঁচি না, আমার মানে শুরু থেকে এটা। আমার মা হওয়াতে কি হবে, আমি যে অভিনয়। আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। আমরা এই দুইজন মানুষ এই গ্রুপে জয়েন করার পর তারা একজন একজনের সাথে পরিচিত হয়েছে এবং তারা মেরে দিয়ে টাকা মানে, ঠিক আছে? তো দুজনের সাথে পরিচয় হয়েছে এবং তারা একজন একজনের খুবই কাছের মানুষ হয়ে গেছে। সামনে তাদের বিয়ে। তো আজকে 9 তারিখ বিয়ে ছিল, তাই না? অনুষ্ঠান ছিল। তো এটা পিছিয়ে দেওয়া হয়েছে যে 8 তারিখ তারা এই প্রোগ্রামে উপস্থিত থাকবে, এই জন্য। তো আমরা তাদেরকে মন ভরে দোয়া করতে পারি, তারা যেন তাদের এই একসাথে পথটা জানি দীর্ঘ সময় হয় এবং আমৃত্যু হয়, মৃত্যুর পরেও জানি তাদের মধ্যে এই বিষয়টা থাকে, এই দোয়াটা করতে পারি। এবং একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে, সুন্দরভাবে থাকবে, সেই দোয়াটা আমরা করতে পারি, রাইট? আর যে প্রশ্নটা তুমি করছো সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, অসুবিধা নেই। ওকে ওকে, টেক কেয়ার। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, আমায় মারবে এখন ধরে। ওকে, আমি তোমার উত্তর দিচ্ছি, প্লিজ তোমার বসো। শোনো, এইবার আমি বলি তোমাদেরকে, শোনো আমি বলি, মাস্ক আমি খুলতে পারি, আমি খুলে বসতেই পারি, কিন্তু আমার যে রেসপন্সিবিলিটি, সেই দায়িত্বের জায়গা থেকে তোমাদেরকে সেফ রাখা, আমার নিজেকে সেফ রাখা আমার একটা দায়িত্ব, ঠিক? হ্যাঁ। তো আমি করবো না কেন? আমি করবো। তো এই যে ডিস্টেন্স নতুন করে আমাদেরকে তৈরি করতে বলা হচ্ছে, সেটা যদি আমরা শুরু করে দিই যে ভাই একটা অনুষ্ঠান করবে, সবাই মাস্ক পরা ছিল, যে ভাই একটা অনুষ্ঠানে ছিল, সবাই মাস্ক দায়িত্বশীল ছিল, সবাই অনুষ্ঠানে করছে, নিজেদেরকে প্রোটেক্ট করছে, রাইট? এই ধরনের এটা একটু কষ্টদায়ক। যদি ভাই মাস্ক পরে এত কথা বলছে, তো এটা একটু পেইন, কিন্তু নিজে করছেন। এই যে আমার হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের একরকম না, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু পারে না। যেমন আমার, তোমাদের ভাবি, আমি মাস্ক পরে থাকলে ব্রিদিং প্রবলেম, মানে আমার এমনি সাইনাসের প্রবলেম আছে, মাস্ক বেশি করে পরে থাকলে কষ্ট হয়, এবং মাস্ক পরে থাকলে কিন্তু তোমার কাশি আসে। তো আমি তোমার এরকম না যে তোমরা ভাবতেছো যে অন্য কেউ এসে কথা বলতেছে, এরকম না, আমার বডিটা কোন নাই,
একজনের কথা দিচ্ছি যে কথা বলতে আসছে বাসায় হয়ে যাচ্ছে। তো যেমন আমাদের এক ভাই প্রশ্ন করছে ছোটবেলা থেকে অভিনয় করতে চায়, এটা আমাদের হয়তো অনেকেরই ইচ্ছা জাগে মনে যে আমরা আসলে অভিনয় করবো, কিন্তু এটা একটা প্রসেসের ব্যাপার, এটার মধ্যে লাগু একটা ব্যাপার আছে, সবার ভাগ্য একরকম হয়। আপনি একটা ব্যবস্থা করে দেন। তো আমি ব্যবস্থাটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি তন্ময়কে বলছি, যেমন তন্ময় ছেলেটা আমার ভক্ত, ও একবার আমাকে বলছিল যে ভাই দেখা আমি মরে যাবো, সুইসাইড করবো। তাই মনে বলছিলাম যে তার দেখা হবে। ও আমার সেটা আমার সাথে দেখা করতে গেছিল তন্ময়, তো ওইখানে ও দেখা হয়নি, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে আসছে যে ভাই মানে অন্য দেশের নায়কদের নাম বলছে যে অমুক অমুক অমুক, আমার কাছে কোনো মিনিং নাই, এই মানুষটার সাথে দেখা করতে বলে ভাই মানে আমার মনটা ভালো লাগবে না, মানে আমার সাথে যদি অমুকরাও এনে দেন না আমার কোনো কিছু যায় আসে এরকম। তো সে একবার আমার বাসা থেকে গিয়ে ভাই আপনি হিসেবে না জানাবো স্যার বাসা নিয়ে গিয়ে বাসার নিচে একটা ছবি তুলছিল, আমার সেই ছবিটাই বাধাই করে আমার বাসায় গিফট দিয়ে আসছে, আমি আমার বাসায় কম করে। এরপরে যদি দেখা এরকম ইমোশনাল কথা বলছে, আমি এই কথা বললে এই ইমোশনাল আমার কাছে কথা আসবে, তার কখনো কথা হবে না দেখা। তো আমাদের যে ইমোশন গুলো সেটা কাজ করে যে ভাই আপনি সব করে দেন, কিন্তু আরেকজনের বিয়েকে আমি করাই দিতে পারবো, আরেকজনের বউয়ের সাথে মানে বাচ্চাকে আমি বাজা করে দিতে পারবো। একটা ট্রেনিং সেন্টার ভাইয়া, একটা ট্রেনিং সেন্টার খুলে দেন। জায়গা থেকে আমি হয়তো বা একটা ওয়ে রাখাইতে পারি, তন্ময় সে আমার ভক্ত হিসেবে, সে আমার ভক্ত, সে কিন্তু প্রাচ্যনাট্যে জয়েন করছে, ঘুরতে করতেছে নিজের উদ্যোগে। আমি একটা জায়গাও তন্ময়ের নাম রেফার করি নাই, নট এ সিঙ্গেল, মানে একটা জায়গাতেও না। সে আমাকে বলছে যে ভাই আপনার সঙ্গে রয়ে যাই, আপনার সঙ্গে থেকে যাই, আমরা একটা অফিস দেই, সেখানে আমাকে রেখে দেন। আমি বলছি না, তোমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের এক্সপ্লোর করতে হবে, নিজেদের জানতে হবে, নিজেদের বুঝতে হবে, নিজেদের স্টাডি করতে হবে। ভাই আপনার নামে একটা ট্রেনিং সেন্টার খুলে দেন। না, ট্রেনিং সেন্টার তো আমি খুলে দিলে লাভ কি? দেয়ার ইজ এক্সিস্টিং অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে তুমি বেটার শিক্ষাটা পাবে। আজকে বললো তুমি ভাই আমি বিবিএ ক্লাস করবো, আমাদের একটা বিবিএ ইউনিভার্সিটি। ভাই কোথায় গেলে ভালো হবে আপনি একটু ওয়ে দেখাই দেন। সেটাই বলতেছি যে এখানে যারাই তোমরা অভিনয় চর্চা করতে চাও তাদের জন্য ইনস্টিটিউশনস ইজ देयर, অনেক গ্রুপ ক্রিয়েটর আছে। আমার যেমন আমি যার ফলোয়ার বা আমি আমার যাকে ভালো লাগে ওভার করে সে ঢাকা থিয়েটার, আফজাল হোসেন আফজাল ভাই তার ঢাকা, সুবর্ণ মোস্তফা সে ঢাকা থিয়েটার। আমার যে নাটকে যে প্রথম যার ডিরেকশন আমি কাজ করিনি কাজী রাখা, সে নাগরিক নাটক গ্রুপের ছিল। এরকম লটস অফ গ্রুপ থিয়েটার ইজ देयर। তো তোমরা যদি এটা আগ্রহ প্রকাশ করো যে না আমি অভিনেতা হইতে চাই, তাহলে একটা না যে আমি কোনো গ্রুপ থিয়েটার বিলং করি না, আমি কোনো গ্রুপ থিয়েটার থেকে আসি। এখন আমি এটা বলবো না যে আমি 10 তলার উপর থেকে লাফ দিয়ে বেঁচে গেছি, আমি তো এটা বলতে পারি না যে আমি তুমি 10 তলার উপর থেকে লাফ দাও মরবা, এটা না। তো আমার সাথে যেটা ঘটছে বা অপূর্ব কোনো গ্রুপ থিয়েটার থেকে আসে নাই, আরো অনেকেই আছে যারা প্রমিনেন্ট, যারা গ্রুপ থিয়েটার থেকে আসেন। হ্যাঁ, তো এগুলো একটু রেয়ার। হ্যাঁ, এগুলো হয়তো বা আমি জানি না, এটা কোনো ক্যালকুলেশন খুঁজে পাই না, কারণ অভিনয়টা তো আসলে কমন সেন্সের ব্যাপার। যার কমন সেন্স যত বলে সে তত ভালো অভিনয় করবে, যার অবজারভেশন পাওয়ার তত ভালো অভিনয় করবে, যে ভালো রিয়াকশন দিতে পারে সে তত ভালো অভিনয় করবে। তো যে আসলে এই জিনিসটা আমাদের মধ্যে থাকে না যে জন্মগত এটা ব্যাপারটা থাকে বা বিল্ডিং থাকে বা সবার ট্যালেন্ট একরকম হয় না বা ক্রিয়েটিভ মাইন্ড একরকম হয় না, কিন্তু আমি বলবো যে যারাই তোমরা অভিনয় করতে চাও ব্যাপারটা কিন্তু এরকম না। তোমরা যদি আমার কথা শুনো, আমি কখনো কাউকে বলি না ভাই আমার একটা কাজে দেন, যে ভাই আমাকে একটা কাজে দেন। আমি আমার হোল ক্যারিয়ারে কেউ বলতে পারবে না সেটা এক্সপার্ট আমি কাজ করতে চাই, আমাকে কাজে দেন। আমি এখন পর্যন্ত নতুন অবস্থা পাঠাইনি, পুরনো অবস্থা পাঠাই, কারণ আমার কথাটা হচ্ছে যার আমাকে দরকার আমার মিস ইন্টারপ্রেট করে।
যাকে আমার দরকার, আমার যাকে দরকার, আমার যদি একে দরকার হয় আমি একে খুঁজে নিব, আর যার আমাকে দরকার সে আমাকে খুঁজে নিবে। এটা শুধুমাত্র কাজ না, এটা যে কোনো বিষয়, ভাই যে কোনো বিষয়। তো আমার কথা হচ্ছে যারা তোমরা অভিনেতা হইতে চাও বা অভিনয় করতে চাও বা অভিনয় প্রতি যাদের একটা সফট কর্নার আছে, যেমন এই যে ভাইটা বললো যে অভিনয় করতে চায়, তো এটার একটা প্রপার প্ল্যানিং চেক আউট করো। এক্সিস্টিং অনেকেই আছে, যেমন আমাকে ফোন আসে যে ভাই আমার একটা দোকান আছে, একটা শপিং মল আছে, মানে সব আমি এই বিজনেসটা করি, আমি ভাই চলে আসি, আমি অভিনয় আমার ঢোকাই দেয়, ও সব কিছু বাদ দিয়ে চলে আসে। যদি না হয় তাহলে কি হবে? আমি ভাবে যে চাকরি বাদে চলে আসি। তো অভিনয় বা অভিনেতা হওয়াটা এত সহজ বিষয় না, এটা অনেক টাফ একটা বিষয়, এবং কার সাথে ঘটবে। হ্যাঁ বলো, তুমি প্রশ্ন করো। ভাই আপনার অভিনয় জগতে আসার জার্নিটা একটু সংক্ষেপে জানতে চাই একটু। আমার জার্নিটা প্রচুর জায়গায় আছে, তো বসো। শুরুটা হ্যাঁ, তো এটাই বললাম যে আমার যে বিষয়গুলো বলবো, যে অভিনেতা হওয়াটা খুব সহজ, মানে অনেকগুলো প্রশ্ন করলাম ভাইকে, অনেকগুলো অ্যান্সার দিল, খুবই ভালো লাগছে। হ্যালো।